আজকের হাল্লা বল অনুষ্ঠান, আর হাল্লা বল অনুষ্ঠান আজকে অত্যন্ত স্পর্শকাতর একটি পরিবেশ বা পরিস্থিতি, যে পরিবেশ বা পরিস্থিতি এই মুহূর্তে রাজনীতির আঙিনায় বিচরণ করছে, যে ধরনের মন্তব্য এই মুহূর্তে সামনে আসবার পর বিতর্ক তৈরি করেছে এবং সেই বিতর্ক থেকে একটি বড় প্রশ্নের জন্ম নিচ্ছে। সে প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের সব থেকে পুরনো ধর্ম কি প্রশ্নের মুখে? হ্যাঁ, আজকে হয়তো এই প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্ন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার নিশানায় সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। আপনারা দেখেছেন, শুনেছেন, আজকে ফের এই বিতর্ক উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আজকের বক্তব্য, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে মহাবিতর্ক রাজনৈতিক মহলে তৈরি হয়েছে। ইনফ্যাক্ট হিন্দু সন্ন্যাসীদের অপমানের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল নেত্রীর সাহস নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। মুসলিমদের খুশি করতেই হিন্দু সন্ন্যাসীদের আক্রমণ। আজকে ভোটে মমতার এই মন্তব্যের জবাব দেওয়ার জন্য আহ্বান, ঠিক এই প্রসঙ্গ উত্থাপন করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফের এই জায়গাটাকে প্রশ্নের জায়গায় স্পষ্ট করে এনেছেন। আজকের গোটা পরিস্থিতি নিয়ে অবশ্যই আমাদের বিশেষ প্রতিবেদন, যার দিকে নজর রাখবো আমরা আজকে আলোচনাও করব, কারণ আজ অবশ্যই খুব গুরুত্ব পাবে, কারণ কার্তিক মহারাজ তিনি নিজে উপস্থিত থাকবেন আজকের এই অনুষ্ঠানে। তো দিনভর আজকে অবশ্যই যা যা ঘটেছে তার উপর যেমন স্পেসিফিক আলোচনা থাকবে, তার সঙ্গে আজকে অবশ্যই এই বড় প্রশ্নের জায়গা, সন্ন্যাসীদের অপমান কেন, কি কারণে, কোন জায়গা, স্পষ্ট করুন। দেখুন প্রতিবেদন। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের সেই বাণী ভুলে দেশ রাজনীতিতে চলে চেয়ার দখলের লড়াই, চলে হিংসা, হানাহানি। ক্ষমতা দখলের সেই লড়াইয়ে এখন টেনে আনা হচ্ছে আরতের সেবায় নিয়োজিত ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকেও। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। শনিবার রাতেই জবাব ফিরিয়ে দেন কার্তিক মহারাজ। মুর্শিদাবাদ জেলায় একজন রাজনৈতিক দলের সিটিং এমএলএ তিনি যে বক্তব্য রেখেছেন যে আমরা 70%, 30% হচ্ছে আমাদের হিন্দু, 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব, তার প্রতিবাদ মিছিল হয়েছে। কিন্তু কাকে কে ভোট দেবেন সেটা আমরা নির্দিষ্ট করতে পারি না। আমি এমন ধরনের কোনো বক্তব্য রাখিও নি। মুখ্যমন্ত্রীর কথার প্রেক্ষিতে হয়েছে পাল্টা রাজনৈতিক আক্রমণও। আর আপনার হুমায়ুন কবির বলে আমরা 70-30% হিন্দুকে ভাগীরথীতে মারাবো। আপনি চুপ করে শোনেন, আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে, 2,500 টাকা করে মাসে বেতন দেয়। আর রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়। কি হচ্ছে এটা? মুখ্যমন্ত্রী চরম অপরাধ করেছেন, চরম অপরাধ করেছেন। বামফ্রন্টের আমলে এই সমস্ত সংস্থা তার মতন করে কাজ করেছে। বামফ্রন্ট প্রার্থী আশা করেনি, বামফ্রন্ট কখনো কটু কথা বলতে হয়নি। বাম জমানায় নাকি শাসকের রোষানলে পড়তে হয়েছিল আসানসোলের রামকৃষ্ণ মিশনকে। ভোট সভা থেকে এরকম দাবি করেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন সেখানকার কয়েকজন সাধু সন্তদের ভূমিকা নিয়েও। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। মুখ্যমন্ত্রীর কোনো দাবিকেই আমল দিতে চাইছেন না দুর্গাপুর ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক আত্মস্থানন্দ মহারাজ। তার কথার কিছুই ঠিক নাই। প্রাইম মিনিস্টারকে উল্টা পাল্টা কথা, যেটা হওয়া উচিত না, এটা মুখ্যমন্ত্রী যা বলা উচিত সেটা সে বলে না। এটা মাথা খারাপ ছাড়া আর কি হতে পারে? শনিবারের ভোট সভায় এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন ইসকনের একাংশের ভূমিকা নিয়েও। জানান ইসকনের জন্য তার সরকারের অবদানের কথাও। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি,
ইসকন শহর করবার জন্য। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? মুখ্যমন্ত্রীর দাবিকে অসত্য বলে দাবি করলেন তাঁরই মন্ত্রিসভার এক সময়ের সদস্য শুভেন্দু অধিকারী। কি সাহস! বলছে 700 একর জায়গা আমি দিয়েছি। মায়াপুরে চৈতন্যনগরের 700 একর জায়গা ইসকন নিজের টাকায় কিনেছে। আপনি 14Y-তে ক্যাবিনেটে ল্যান্ড সিলিং এ শুধু আপনি ছাড় দিয়েছেন। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যা বলেছিলেন তার নিন্দার কোনো ভাষা নেই, কিন্তু দলের তরফ থেকে তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তার কথার নিন্দাও করেনি মুখ্যমন্ত্রী। সেদিন কার্যত ধর্মের নামে হুমকি দিয়েছিলেন হুমায়ুন। শনিবার ভোট মঞ্চ থেকে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বাংলায় এসে ভোটসভা থেকে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए। স্পষ্ট, ঝড় বিধ্বস্ত বাংলায়, কোভিডের বাংলায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে কসুর করেননি যারা, সেই সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকেও টেনে আনা হচ্ছে রাজনীতির আঙিনায়। শুধুই ভোটের স্বার্থেই এই বিভাজনের বিষ রাজনীতি। ক্ষমতার লালসায় লালন পালন করা হচ্ছে বিশ্ববৃক্ষকে। কিন্তু স্পষ্ট, ভোট রাজনীতির স্বার্থে এরা মহান মানুষজনের নাম মুখে আনেন বটে, তবে এরা বোঝেন না মহান মানুষগুলোর বাণীর মর্মার্থটাও। যে তোমার জন্য অপেক্ষা করবে, তোমার ব্যবহার, তোমার কাজে, তোমার ধর্মে, তোমার কর্মে, তোমার জ্ঞানে, তোমার ক্যালকাটা নিউজ। দেখুন, জীব সেবা পরম ধর্ম, আর সেই ধর্মের উপর আর কিছু হয় না। সেই কাজটি মানে গোটা বিশ্বজুড়ে নিষ্ঠা ভরে ভারত সেবাশ্রম সংঘ তারা করে চলেছেন। আজকে মানে এই কথা হয়তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু কেন এরকম বিস্ফোরক মন্তব্য করলেন মাননীয়? বড় প্রশ্নের জায়গা। প্রধানমন্ত্রী বলছেন ভোট ব্যাংকের রাজনীতি, আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা। ধর্মকে রাজনীতির আঙিনায় আনার ক্ষেত্রে পারদর্শী আমরা দেখেছি এর আগে রাজনীতির কারবারিরা, তারা অনেকেই এই জায়গায় গুলিয়ে ফেলেছেন, নিয়ে আসবার চেষ্টা করেছেন। এখানে কি তেমন কিছুই মানে ইঙ্গিত দিতে চাইলেন মাননীয়া বা তৃণমূল নেত্রী? প্রশ্নটা অনেক বড়। এখন এই প্রসঙ্গ যখন আমি বলছি, সেই প্রসঙ্গকে উত্থাপন করে আমরা জানি যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। মাননীয়ার এই বক্তব্য যেটি ঝড় উঠিয়েছিল এই বাংলা জুড়েই, আর এবার সনাতন ধর্মের সেবামূলক প্রতিষ্ঠান, সেখানকার একজন সন্ন্যাসী, যেভাবে তাকে রাজনীতির আঙিনায় আনা হলো, আর তাতেই কিন্তু সমালোচনা এই মুহূর্তে সন্ত সমাজ করছেন। আমরা এর আগেও বারে দেখেছি, শুনেছি, যিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম উচ্চারণ করেন, ভুল করে ফেলেন, তার কাছে সনাতন ধর্মের ঐতিহ্য বা গুরুত্ব কতটা? আমরা প্রশ্ন করছি না, ওয়াকিবহাল মহল এই প্রশ্ন তুলছেন। আজকে সামগ্রিক এই প্রশ্নের মধ্যে যিনি গুরুত্ব রাখেন অবশ্যই কার্তিক মহারাজ, তিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। বিভিন্ন মিডিয়া এবং ডাইরেক্ট আমি মুখ্যমন্ত্রী যা বলেছেন, আমি ভীষণভাবে দুঃখিত, অনুতপ্ত। ভারত সেবাশ্রম সংঘ এত বড় সেবা প্রতিষ্ঠান, 100 বছর যাবৎ মানুষের মানব সেবায় নিয়োজিত, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে যে মানুষের সেবা কাজ করছেন। আমি সেই সংঘের সন্ন্যাসী, মুর্শিদাবাদ জেলায় প্রায় 40 বছর যাবৎ বিভিন্ন আশ্রমের দায়িত্বে রয়েছি। মুর্শিদাবাদ জেলার 12টা স্কুল, 4টে হাই স্কুল, 8টা নার্সারি প্রাইমারি স্কুল, প্রায় 10,000 ছাত্রছাত্রী, সংখ্যালঘু ভাইদের সংখ্যা সেখানে 70%-এর উপরে। মুর্শিদাবাদ জেলায় রিসেন্টলি আনন্দলোক হাসপাতাল উদ্বোধন হয়েছে। মুর্শিদাবাদ জেলায় দুটো বন্যার বিরাট সেবা কাজ করা হয়েছিল। আমার নেতৃত্বে কিছুটা অপপ্রচার হয়েছিল,
পরে মাস্টার রোল দেখে জেলা সভাধিপতি আমাকে ধন্যবাদ জানান। সুতরাং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন আমার নাম বলে, আমি তাকে চ্যালেঞ্জ করছি, সর্বৈব মিথ্যা। কোনো জায়গায় আমার বক্তব্য যদি বলে থাকি তিনি প্রমাণ দেবেন। আমাদের সংঘের যারা অনুরাগী, হিতৈষী, শিষ্য ভক্ত, তারা ভীষণভাবে ব্যথিত, দুঃখিত। বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে এবং আইনি পরামর্শ না হচ্ছে। আগামী দিনে হাইকোর্টে মামলাও করা হবে। আমি শুধু এইটুকু অনুরোধ করব যে মুর্শিদাবাদ জেলার বহু শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম ভাইও আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। মুর্শিদাবাদ জেলায় ক্ষমতায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সেই দলের একজন সিটিং এমএলএ, তিনি যে ভাষায় বক্তব্য রেখেছেন কর্মী সভায়, আপনারা সবাই শুনেছেন যে আমরা এখানে 70% 30% হিন্দু 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। এই কথা বলার পর আমি হিন্দু সন্ন্যাসী, আমি একজন হিন্দু ধর্মপ্রেমী। আমার ধর্ম, আমার সমাজ, আমার সংস্কৃতির সংস্কারিত করার জন্য আমরা ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসীরা আত্মনিয়োগ করেছি। সুতরাং আমাদের সন্ন্যাসী হওয়ার সময় নিজের শ্রাদ্ধ নিজে করে সন্ন্যাসী হতে হয়। কে আমাদের প্রশংসা করলো, কে আমাদের প্রশংসা করলো না, তার জন্য ভারত সেবাশ্রম সংঘ, তার জন্যে সন্ন্যাসীরা মুখাপেক্ষী হয়ে বসে নেই। মানে একেবারে সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য যে ভূমিকা আপনাদের, তাতে কি রাজনীতি রয়েছে? আজকে এই প্রশ্নটাই তো বড় প্রশ্নের জায়গা। বিনম্র অনুরোধ করব, ভীষণভাবে দুঃখিত। মুর্শিদাবাদ জেলার বহু টিএমসি নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে। একটা প্রমাণ দিক যে কার্তিক মহারাজ অমুক জায়গায় গিয়ে আমাদের বুথ এজেন্টকে বের করে দিয়েছে। কার্তিক মহারাজ এমন কোনো মস্তান বাহিনী রাখেন না। কার্তিক মহারাজ এমন কোনো ডন নয় যে তার কথাতে বুথকর্মী বেরিয়ে চলে আসবে। প্রমাণ দিক উনি, দেখাক উনি। সুতরাং আমরা সন্ন্যাসী, গীতার মন্ত্রে যেমন আছে, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতা, তুল্য নিন্দা স্তুতির মৌনী, সন্তুষ্ট যেন কেনচে। কে আমার নিন্দা করলো, কে প্রশংসা করলো, তার জন্যে ভ্রুক্ষেপ আমরা করি না। আমি আমার কাজ করে যাব। আর এটাও সত্য, বিবেকানন্দ বলছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আজকে মুর্শিদাবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য আপনি বললেন। ইনফ্যাক্ট আপনি স্পষ্ট করে দিলেন যে আপনি চ্যালেঞ্জ করছেন একটা অন্ততপক্ষে তার প্রমাণ দেখান। আমাদের সঙ্গে অনির্বাণ দাও রয়েছেন। আমি অনির্বাণ দার কাছে ঠিক এই জায়গা থেকে প্রশ্ন রাখবো। প্রমাণ নেই, মহারাজ তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কেন হঠাৎ করে নামটা নিয়ে আসলেন এবং তিনি একটি এলিগেশনস লাগিয়ে এই মুহূর্তে তার এই বক্তব্য রাখলেন? দেখুন, ভারত সেবাশ্রম সংঘের একজন মহারাজের একটা বাইট আপনারা দেখালেন একটু আগে আপনাদের প্রতিবেদনে। সেখানে তিনি যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী কি সমালোচনা করলেন, পাল্টা কি সমালোচনা হলো, কোন নেতা কাকে কি বলল, এগুলি রাজনীতির বিষয়। সেইটা নিয়ে যখন একজন শাখার বোধহয় উনি প্রধান, তিনি যে ভাষায় মাথা খারাপ ইত্যাদি বললেন, এতে খুব স্পষ্ট যে সাধু হওয়ার যে ডেফিনিশন একটু আগে কার্তিক মহারাজ দিচ্ছিলেন, সেটা তারা নিজেরাই অনুসরণ করতে পারেন না। তাদের যদি সব কিছুতে এতই স্থিতধী হওয়ার কথা ছিল। মহারাজ কিছু বলছেন, একবার শুনে নি। অনির্বাণ দা বলুন। আজকে সেই শোভাযাত্রা বন্ধ করে দেওয়া হয়। আজকে মুর্শিদাবাদ জেলায় আমাদের সংখ্যালঘু, আমরা মুর্শিদাবাদ জেলায় আমরা সংখ্যালঘু, আমরা কিভাবে বসবাস করছি আমি আপনাদের যারা চ্যানেলে আছেন, যারা রাজনৈতিক প্রতিনিধি আছেন, তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এসে দেখুন
আমরা মুর্শিদাবাদ জেলায় কিভাবে থাকি। সুতরাং আমরা আগামী দিনে এর প্রতিবাদ প্রতিরোধ প্রবল আকারে বেশ মানুষ বুঝলাম। করবেন। আমি মহারাজ বুঝলাম আপনার কথা না আক্রমণ নয় নাকি রাজ্যের মানুষকে কি বলতে চাইছেন। আমি যদি একে একে মন্তব্যগুলো শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ব্রত বসু থেকে শুরু করে এই মন্তব্যগুলোর কারণ কি ব্যাখ্যা দেবেন তবাক অনির্বাণ একটু শোনাই একে একে শুনুন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু মুখ দেয় তার লাঠি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু মুখ দেয় তার লাঠি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু মুখ দেয় তার লাঠি খাওয়া উচিত। মোশাররফ করিমকে আজকে যে নারায়ণ এখানে নিয়ে এলেন, এটা উনি কত বড় কাজ করলেন এটা বলে বোঝাতে পারবো না। আর আমি একটা রাজনৈতিক কথা এই প্রসঙ্গে বলতে চাই। যদি এই যে দাবিটা উঠলো মোশাররফ করিমকে সামনের বার চাই, সামনের বারে মোশাররফ করিমকে আবার চাই, সেটা একমাত্র নারায়ণই আনতে পারে। আমরা তাতে সাথ দিতে পারি যদি অশোকনগর থেকে 24 সালে ভোটে কাকলি ঘোষ দস্তিদার বিরাট ভোটে লিড পান, তাহলে তো আমার নানার পক্ষে কাজটা আরও সুবিধা হয়ে যায়, আরও সহজ হয়ে যায়। সেটাও অশোকনগরের দিকে দিকে এই কথাটা ছড়িয়ে দেবেন। যদি মোশাররফ করিমকে দেখতে চান তাহলে কাকলি ঘোষ দস্তিদারকে জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে লোকসভায় তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।